আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। পৃথক সচিবালয় হলে বিচার বিভাগের স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে, জানিয়েছেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে, জানিয়েছেন আমির খসরু। আওয়ামী লীগের চেহারাও দেখা পাপ, জানিয়েছেন আমিনুল হক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেফতার। করোনায় আরো 5 জনের মৃত্যু, শনাক্ত 34। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পৃথক সচিবালয় হলে বিচার বিভাগের স্বায়ত্ত শাসন নিশ্চিত হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় হলে স্বায়ত্ত শাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপ মুক্ত হবে বিচার বিভাগ, নিশ্চিত হবে স্বাধীনতা বা জবাবদিহিতা। আজ রবিবার বিকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বিচার বিভাগীয় জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড এফিসিয়েন্সি শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবিদিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খুকন, ইউএনডিপির বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। প্রধান উপদেষ্টা বলেন, বিগত বছরগুলিতে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য সংস্কার প্রয়োজন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে পৃথক সচিবালয়ে বিকল্প নেই। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি 9 সদস্যের প্রতিনিধি দল রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আজ রাতে তাদের রওনা হওয়ার কথা রয়েছে। এই সফরে চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ। তাদের এই শক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশও অর্থনৈতিকভাবে লাভবান হবে। মির্জা ফখরুল ইসলাম জানান, 5 দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের বৈঠক হবে। চীন অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ। তাদের এই শক্তি কাজে লাগাতে পারলে বাংলাদেশও অর্থনৈতিকভাবে উপকৃত হবে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কৈশোর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকুমল বড়ুয়া, জহিরুদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে, জানিয়েছেন আমির খসরু। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মত পার্থক্য থাকবেই, তবে যেসব বিষয়ে ঐক্য হবে সেসব বিষয়ে কাজ করা হবে। আজ রবিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অন জ্যাকবসনের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আমির খসরু বলেন, ফেব্রুয়ারিতে সম্ভব নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা শুরু বাংলাদেশের। আমির খসরু বলেন, ফেব্রুয়ারিতে সম্ভব নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রগুলোর জন্য স্বস্তির। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠককে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশে আরোপিত ট্যারিফ নিয়ে কথা হয়।
আওয়ামী লীগের চেহারাও দেখা পাপ জানিয়েছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদেরকেও সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে। সদস্যপদ নবায়নে তাদের অগ্রাধিকার থাকবে। বিগত 17 বছর আওয়ামী লীগ স্বৈরাচার যে জুলুম ও নির্যাতন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না। এই ইতিহাস যারা মনে রাখে তাদের পক্ষে আওয়ামী লীগের সঙ্গে মেশা তো দূরের কথা, তাদের চেহারাও দেখা পাপ। রবিবার 22 জুন দক্ষিণ খান ও বিমানবন্দর এলাকায় দুটি পৃথক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে, তাদের সদস্যপদ নবায়ন করা যাবে না। এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ খান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার এবং বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মুনির হোসেন ভূঁইয়া প্রমুখ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেফতার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার CACA এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সুপর্দ করে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক CACA এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। করোনায় আরও 5 জনের মৃত্যু, শনাক্ত 36। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনা শনাক্ত হয়েছে আরও 36 জনের। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে গত 24 ঘন্টায় 621টি নমুনা পরীক্ষায় 34 জনের করোনা শনাক্ত হয়। করোনায় মারা যা 4 জনই পুরুষ, বাকি 1 জন নারী। তাদের মধ্যে চট্টগ্রামে 3 জন, ঢাকা ও রাজশাহীতে 1 জন করে মারা যান। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 22 জুন পর্যন্ত 5,598 জনের নমুনা পরীক্ষা করে 433 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন। নতুন করে 34 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় মহামারী শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 978 জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট 29,515 জন। দেশে আরও 24 ঘন্টায় আরও 28 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার 18 জুন বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 28 জন করোনা আক্রান্ত হয়েছে। চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন 359 জন।